আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব নবম শ্রেণীর একটা প্রবন্ধ, সভ্যতার সংকট। লিখেছেন আবুল ফজল। তাহলে চলো আমরা আবুল ফজল সম্পর্কে আগে একটু জানি। আবুল ফজলের জন্ম হচ্ছে 1903 সালে এবং 1983 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন প্রাবন্ধিক ছিলেন এবং একজন কথা সাহিত্যিক ছিলেন। তার গ্রন্থের মধ্যে রয়েছে চৌচির, রাঙা প্রভাত, মাটির পৃথিবী, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা, দুর্দিনের দিনলিপি, এরকম আরও অনেক অসংখ্য প্রবন্ধ তার আছে। তার মধ্যে আমরা আজকে যে প্রবন্ধটা পড়ব, সভ্যতার সংকট, এটা তার নির্বাচিত প্রবন্ধ বই আছে একটা, সেই নির্বাচিত প্রবন্ধ বই থেকে নেওয়া হয়েছে। তো যেহেতু আমরা আজকে প্রবন্ধ পড়ব, তাহলে আমাদের আগে একটু প্রবন্ধ সম্পর্কে ধারণা নিতে হবে। প্রবন্ধটা কি আসলে? প্রবন্ধ হচ্ছে গদ্য ভাষায় রচিত এক ধরনের সুবিন্যস্ত রচনা। প্রবন্ধের মধ্যে কি কি থাকবে? তথ্য থাকবে, তথ্যের বিবরণ থাকবে, তথ্যের বিশ্লেষণ থাকবে, প্রবন্ধের বিভিন্ন অংশ থাকে, ভাগ থাকে। হ্যাঁ, তাহলে আমরা আজকে প্রবন্ধ পড়ব। মোটামুটি একটা ধারণা দিলাম প্রবন্ধ সম্পর্কে। প্রবন্ধ তো আমরা আজকে যে প্রবন্ধটা পড়ব এটা হচ্ছে বিশ্লেষণধর্মী প্রবন্ধ, ঠিক আছে? বিশ্লেষণধর্মী প্রবন্ধ তো তোমাদের আগে বিশ্লেষণধর্মী প্রবন্ধ কাকে বলে, তথ্যমূলক কাকে বলে, এগুলো তো আমি শিখিয়েছি। তাহলে চলো আমরা আজকে পড়াই যাই। আমি পুরো রিডিংটা ঠিকমতো লাইন বাই লাইন পড়াবো না, তোমাদের জাস্ট এটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। একটা ধারণা একটু আলোচনা করে একটা ধারণা দিয়ে দিব, তাহলে তোমরা ইনশাল্লাহ বুঝে ফেলবা যে আসলে সভ্যতার সংকট প্রবন্ধে আবুল ফজল কি তুলে ধরেছে। আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা আমাদেরকে কি করেছে? জ্ঞান, বিবেক, বুদ্ধি সব কিছু দিয়ে তৈরি করেছে বলেই তো আমরা সৃষ্টির সেরা জীব, তাই তো? তো আমরা সৃষ্টির সেরা জীব হয়েও অনেক সময় আমরা কি করি? অনেক ভুল কাজ করে ফেলি। তো একটু আমি আলোচনা করি। প্রথমে বলছি যে মানুষের একটা বড় পরিচয়, সে ভাবতে পারে। আমরা মানুষ, আমরা ভাবতে পারি, করতে পারে যে কোনো চিন্তা, যে চিন্তা ও ভাব মানুষকে সাহায্য করে মানুষ হতে। আমি যে একজন মানুষ, সেটা আমাকে মানুষ হতে সাহায্য করে কি? আমার চিন্তা। আমি যেভাবে চিন্তা করতে পারি, পশু পাখি কিন্তু সেভাবে ভাবতে পারে না, বা সেটা তাদের দ্বারা সম্ভব না, সে বালাই ওদের নাই। হ্যাঁ, যেটুকু পারে তার পরিধি অত্যন্ত সংকীর্ণ। বাঁচা ও প্রজন্মের মধ্যে তা সীমিত। সভ্য অসভ্যের পার্থক্য এ ধরনের। যারা যত বেশি চিন্তাশীল সভ্যতার পথে, তারা তত বেশি অগ্রসর, আর যারা চিন্তার ক্ষেত্রে পিছনে পড়ে রয়েছে সভ্যতার ক্ষেত্রে, তারা অনগ্রসর। তার মানে কি? চিন্তাশীল যিনি, যার চিন্তা শক্তি বেশি, যিনি চিন্তাশীল বেশি, সে সভ্যতা এগিয়ে গিয়েছে। আর যে চিন্তাশীল না, চিন্তার ক্ষেত্রে সে যে পিছিয়ে পড়েছে, সে কিন্তু সভ্যতার ক্ষেত্রেও অনগ্রসর। আর চিন্তার ক্ষেত্রে যারা পিছনে পড়ে আছে, সভ্যতার পিছনে, সভ্যতারও পিছনের সারিতে তাদের স্থান। তাহলে যারা চিন্তাশীল তারা সভ্যতা এগিয়ে আছে, যারা চিন্তাশীল নয় তারা সভ্যতায় পিছিয়ে আছে। ব্যক্তি, গোষ্ঠী, জাতি, দেশ সবের বেলায় এই সত্যের তারতম্য নেই। মোট কথা, সভ্যতার প্রথম সোপানই হলো চিন্তা। চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা। এটা নিয়ে তোমাদের একটা প্রশ্নও থাকবে। প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবা। আমি যেটা দিয়েছি সেটাই তোমাদের পড়তে হবে এমন না, ওটা থেকে তোমরা নিজেদের মতো করে নোট করে পড়বা। এরপরে বলতেছে, শুধু রসের দিক বা সৌন্দর্য সাধনার দিক যেমন সাহিত্যের সব কিছু নয়। আমরা যখন সাহিত্য রচনা করি, শুধু কি সাহিত্যের রসের কথা চিন্তা করি, না কি শুধু সাহিত্যের সৌন্দর্যের কথা চিন্তা করে সাহিত্য রচনা করি? তেমনি সভ্যতার বেলায় শুধু আনন্দ বা আরাম আয়েসের উপকরণ, বাহুল্য কখনো সভ্যতার সব কিছু হতে পারে না। আমরা যদি সভ্যতার উন্নতি হচ্ছে বলি, ফ্রিজ পেয়েছি, টিভি পেয়েছি, হ্যাঁ, মোবাইল পেয়েছি, এসি পেয়েছি, এই ধরনের চিন্তায় যদি আমরা করি, তাহলে কিন্তু আসলে সভ্যতার উন্নয়ন হলো না। আমরা শুধু ভালো দিকগুলোই দেখবো বা আরাম আয়েসের কথাই চিন্তা করব, এটাই যে সভ্যতার একটা বড় অংশ, সেটা কিন্তু বলা যাবে না। সভ্যতা বলতে আমরা যা বুঝি তার সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক রয়েছে মানুষের হৃদয়, মন ও চরিত্রের আর মানসিক উৎকর্ষের। তার মানে কি? আমাদের মানসিক যে উৎকর্ষ, মন, আমাদের যে চারিত্রিক গুণাবলী, সেগুলোর সাথে সভ্যতার যথেষ্ট সম্পর্ক রয়েছে। মাত্রাধিক আরাম ও উপকরণ বাহুল্য এসবকে দৃঢ় পুষ্ট করে তোলার পরিবর্তে বরং করে তোলে আরও শিথিল ও দুর্বল। আজ সভ্যতা মানে উপকরণ, প্রাচুর্য, গতি। দ্রুতগামী বায়ুযানে কে কত হাজার মাইল ঘুরে এলো, কার আগে কে পৃথিবী চক্কর দিতে পারলো, এই হলো এখন সভ্যতার মাপকাঠি। তার মানে কি? আমরা সভ্যতা মানে এখন বলি কে কত দূরে গেল, কে কত হাজার মাইল ঘুরে আসলো, পৃথিবী চক্কর দিয়ে আসলো, আমরা ভাবি এগুলোই সভ্যতা। কিন্তু আসলে কিন্তু এইগুলোই শুধু সভ্যতা না। মানুষ ভাববে কখন, চিন্তা করবে কখন, জীবনের গভীরত্ব উপলব্ধির অবসর কোথায় আজ মানুষের? তার মানে কি? লেখক আমাদের এখানে বোঝাতে চাচ্ছে, সভ্যতার সংকটে আমাদের কি বোঝাতে চাচ্ছে? যে চিন্তাহীনতার
সংস্কৃতিকে সভ্যতার মূল সংকট হিসেবে চিহ্নিত করতে হবে। প্রবন্ধে লেখক কিন্তু এটা মানে দাবি করেই বলেছে যে সভ্যতার প্রথম সোপানই হচ্ছে চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চা, যেটা আমরা ওই লাইনটাতে আমরা পড়লাম। মানুষের চিন্তাশীলতা মানুষকে কি করে, বর্তমানের শ্রেষ্ঠ আসন দান করে। আমি যত চিন্তাশীল হতে পারবো তত আমি এগিয়ে যাব, আমার আসন তত পাকাপোক্ত হবে পৃথিবীতে। পশু পাখিরা চিন্তা করতে পারে না, তারা স্বল্প বুদ্ধির। অপরপক্ষে মানুষের চিন্তার ক্ষমতা অপরিসীম, মানুষকে সৃষ্টি সেরা জীব যেহেতু বলা হয়েছে। আর এই চিন্তাশীলতায় যুগে যুগে মানুষকে কি করছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। চিন্তাহীনরা সবসময় পিছনে পড়ে থাকছে, আর যারা চিন্তাশীল তারা কি করছে, এগিয়ে যাচ্ছে। তাহলে চিন্তার অভ্যাস তথা বুদ্ধির চর্চাই হলো সভ্যতার প্রথম সোপান। আমাদের সভ্যতার প্রথম সোপান কি? সভ্যতার প্রথম সোপান হচ্ছে বুদ্ধির চর্চা করা, চিন্তার অভ্যাস করা, বুদ্ধির চর্চা করা। তাহলে দেখো মোটামুটি আমাদের প্রথম প্যারা দ্বিতীয় প্যারা পড়লাম আমরা। এরপরে বলতেছে আরেকটু আলোচনা করি, তারপর আমরা প্রশ্নে চলে যাব। বলতেছে প্রাচীন জীবন দর্শন থেকে আমরা বিচ্ছিন্ন। প্রাচীনের যে জীবন দর্শন ছিল সেটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি, অথচ নতুন কোনো জীবন দর্শনও কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। সব দর্শনের গোড়া হলো চিন্তা চর্চা। মানুষ জীবন থেকে আজ চিন্তার ক্ষেত্রে অপসারিত, ফলে কোন জীবন দর্শনে আজ মানুষের সামনে নেই। সিনেমা, টেলিভিশন, রেডিও, যেখানে মানুষের অবসর সময়টুকুর অধিকাংশ গ্রাস করে ফেলেছে। আমরা কি করি, যে সময়টুকু পাই আমরা সিনেমা, টেলিভিশন, রেডিও এগুলো নিয়ে সময় কাটাই। মোবাইল নিয়ে কী করি, আমরা মোবাইল নিয়ে আমরা গান শুনি, আমরা নাটক দেখি, সিনেমা দেখি, আমরা ফেসবুক নাড়ি, এগুলো আমরা করতে থাকি। সেখানে চিন্তার সময় থাকে না, ফলে মানুষ ধীরে ধীরে কী হয়, নিজের অজ্ঞাতেই মানুষ যন্ত্রের সামিল হয়ে পড়ে। আমরা দেখো এখন খাবার টেবিলে বসলে আমরা এক হাতে মোবাইল নাড়ি আর এক হাতে খাই। বাসার সবাই একসঙ্গে খেতে বসলেও আমরা কারোর সঙ্গে কুশল আদিও করি না, কুশল বিনিময়ও করি না, যার যার ঘরে শেষে থাকি, সবাই মোবাইল নাড়তে থাকি। এই যে আমরা একটা যন্ত্র মানবে পরিণত হয়ে গিয়েছি, এটাই কিন্তু আসলে সভ্যতা না। লেখক বারবার বোঝাতে চাচ্ছে যে আমরা অনেক কিছু পেয়ে গিয়েছি, তার মানে কি আমরা সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছি? না, আমাদের কি করতে হবে, চিন্তা এবং বুদ্ধির প্রসারতা ঘটাতে হবে। তাহলেই কিন্তু আমরা নিজেদেরকে বা আমাদের পৃথিবীকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে কি বলতেছে, হৃদয়, মন, আবেগ, অনুভূতি সবই যন্ত্রের সুরে বাঁধা। মানুষের হৃদয়, মন, আবেগ এগুলো কি যন্ত্রের সুরে বাঁধা। আমি এমনও পরিবার দেখছি যারা এক ঘুমের সময় ছাড়া সব সময় নিজেদের রেডিও যন্ত্রটা খুলে রাখেন। নিস্তব্ধতার যে একটা অনির্বাচনীয় শান্তি আছে, মানে চুপচাপ থাকা, নিস্তব্ধতা থাকা, এটার যে একটা শান্তি আছে সেটা মানুষ ভুলেই গিয়েছে, সেই স্বাদ থেকে মানুষ বঞ্চিত। তদুপরি নিজেদের সুকুমার বৃত্তির ওপর কি যে নিষ্করুণ উৎপীড়ন এরা করছে তাও বুঝতে পারেন না। তার মানে সারাক্ষণে যন্ত্র নাড়তে নাড়তে নিজেদের ওপর তারা কি করছে, অত্যাচার করছে। অতি যান্ত্রিকতার হচ্ছে পরিণাম। এসব আমাদের মানুষের জীবনের মহত্ব সম্বন্ধে ভাবার বা অন্য চিন্তার অতিরিক্ত অন্য চিন্তা থেকে অবসর কোথায়। ফলে জীবন দর্শন সম্বন্ধে এদের কোনো সন্দেহ থাকার কথাই নাই। রেডিও বাজানোকেই এরা মনে করেন চরম সংস্কৃতি চর্চা। তার মানে কি, রেডিও বাজাচ্ছে, গান শুনছে, ফেসবুক নাচছে, এগুলোতে আমরা দেখাচ্ছি যে আমরা খুব সংস্কৃতি চর্চা করছি। কিন্তু লেখক বলছে আসলে কিন্তু এটা সংস্কৃতি চর্চা না। আমাদের কী করতে হবে, সভ্যতার সংকট হচ্ছে চিন্তাহীনতার সংকট। আণবিক বোমা, আনুষঙ্গিক অন্যান্য মারণাস্ত্র নয়। তথাকথিত শীতল যুদ্ধ, এই শীতলহীনতার ফল জীবনের মূল্য ও মহত্ব সম্বন্ধে ভাবতে ভুলে গিয়েছে আজ মানুষ। ফলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র প্রায় সবাই হয়ে পড়েছে নীতিভ্রষ্ট। আমরা সবাই আমাদের মনুষ্যত্ব, নীতি, নৈতিকতা কী করেছি, বিসর্জন দিয়ে ফেলেছি। বুদ্ধি ও চিন্তার চর্চা মানুষকে যুক্তিবাদী ও বিবেকী করে তোলে। যদি আমরা বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, যুক্তি দিয়ে চলতে চাই, তাহলে আমি বিবেকবান মানুষ হতে পারবো। আর আমি যদি বিবেকবান মানুষে পরিণত না হতে পারি, তাহলে কি হবে, আমি নীতিভ্রষ্ট হয়ে যাব। যেমন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে কি করেছিল, বোমা মেরে পুরা জাপানের 2টা শহরকে ধ্বংস করে দিয়েছিল। তাহলে এগুলো তো ইতিহাসে আসলে বর্বরতা। মানুষ হচ্ছে বিবেকবান মানুষ, সেই বিবেকবান মানুষ সভ্যতার এই যে বর্বরতার পরিচয় দিল, এটা একদম ইতিহাসে কিন্তু অক্ষরে স্বাক্ষর হয়ে আছে, মানুষের ইতিহাসের পাতা এগুলো কিন্তু লেখা আছে। তাহলে কি বলছে যে সভ্যতা যে শুধু মানুষের মানে ইতিহাসের পৃষ্ঠায় এর নাম দুটি লেখা আছে, ওই যে হিরোশিমা নাগাসাকির কথা বলছে, যে এই যান্ত্রিক সভ্যতা তার প্রগতি মানুষকে কোনো লক্ষ্যে নিয়ে যেতে পারে না। হ্যাঁ, মানুষ যদি তার নীতি, তার মনুষ্যত্ব, তার নৈতিকতা এগুলো ভিতরে না রাখে, তাহলে কিন্তু আসলে ভালো কোনো কিছু আসতে পারে না। নীতি ও জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসের চরম পরিচয় মেলে যুদ্ধ ও তথাকথিত জাতীয় সংকটের সময়ে।
তাহলে দেখো, নীতি ও জীবনের মূল্য সম্বন্ধে অবিশ্বাসের চরম পরিচয় মেলে যুদ্ধ তথা কথিত জাতীয় সংকটের সময়ে। তখন ন্যায়, নীতি, সত্য, মূল্যবোধ সবই হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়। মানুষ কী করে তখন? এই যে মনে যা চায় নির্মমভাবে সেই অন্যায় অত্যাচারগুলো করতে থাকে, যেটা পরিচয় ইতিহাসের পাতায় আসছে। একটু আগে আমি বললাম হিরোশিমা আর নাগাসাকি, জাপানের দুইটা শহর, যেটা মানে ওই সময় আদর্শের বলি হয়েছিল। তাহলে আমাদের যদি এই সভ্য দেশের অধিকাংশ লোক কর্তা ইচ্ছে কর্ম বলে একে কি বলে মেনে নিয়েছে, সবাই বলতেছে চিন্তা করায় বা চিন্তা করতে না দেওয়ার ফলে তাবৎ সভ্য দেশের অধিকাংশ লোক কর্তার ইচ্ছায় কর্ম বলে একে মেনে নিয়েছে। তার মানে কি, কর্তার ইচ্ছায় কর্ম, কর্তা যা বলবে তাই কর্ম, সেটাই বোঝাচ্ছে। তাহলে আমরা দেখো মোটামুটি একটু রিডিং সম্পর্কে ধারণা নিলাম এবং বুঝতে পেরেছি, আমরা এতটুকু পড়ে বুঝতে পেরেছি যে আসলে আমাদের লেখক এখানে কি বোঝাতে চাচ্ছে, যে বর্তমান সভ্যতায় আমাদের কি করতে হবে। কোনো গভীর ভাব বা চিন্তার উপর প্রতিষ্ঠিত নয় বলেই আমাদের যে সভ্যতাটা আছে এখন কোনো গভীর ভাব বা চিন্তার উপর প্রতিষ্ঠিত না, এই জন্য কী হচ্ছে, উন্নতি হচ্ছে না। একটা উন্নতি যে হওয়ার দরকার সেটা হচ্ছে না। মহাসংকটের মধ্যে এই সভ্যতা আজকে দাঁড়িয়ে আছে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, চিন্তা ও যুক্তির চর্চা করতে হবে, বিবেকী হতে হবে আমাদেরকে। আমরা যদি বিবেকী হয়ে যুক্তির চর্চা করি তাহলে কিন্তু আমাদের কী হবে, সভ্যতার উন্নতির দিকে এগিয়ে যাবে। তাহলে মোটামুটি দেখো শব্দের অর্থগুলো আমরা একটু দেখি। অক্ষর, স্বাক্ষর, তারপরে হচ্ছে অক্ষর স্বাক্ষর বলতেছে লিখিত সাক্ষ্য। অনির্বাচনীয় অর্থ হচ্ছে বর্ণোন্নতি। উৎকর্ষ অর্থ উন্নতি। এনসাইক্লোপিডিস্ট হচ্ছে 18 শতকের ফরাসি পণ্ডিত যারা বিজ্ঞানকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছিলেন। জীবন দর্শন হচ্ছে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। ট্রাজিক হচ্ছে বিষাদময়। তাবৎ হচ্ছে সম্পূর্ণ। হ্যাঁ, ত্রিশঙ্কু দশা হচ্ছে জটিল অবস্থা। নাগাসাকি হচ্ছে জাপানের একটি শহর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। নিষ্করুণ হচ্ছে করুণ অবস্থা। নাগাসাকি আর হিরোশিমা জাপানের দুটি শহর যেখানে আমেরিকা পারমাণবিক বোমা মেরেছিল। হ্যাঁ, তারপর বলতেছে নীতিভ্রষ্ট হচ্ছে আদর্শ থেকে বিচ্যুত। আমরা কী করি, যখন যুদ্ধ হয় তখন আমরা আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই। বালায় মানে আপদ, বিবেকী মানে বিবেকবান, মারণাস্ত্র মানে হত্যা বা ধ্বংস করতে পারে এমন অস্ত্র। আমাদের দেখো 71-এ যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন পাকিস্তান আমাদের উপর এরকম হত্যা ধ্বংস চালিয়েছিল। তাহলে যখন যুদ্ধ বাদে আসলে তখন আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই এবং আমরা আমাদের মনুষ্যত্বকে, নীতিকে আমরা বিসর্জন দিয়ে যা ইচ্ছা তাই করি। তো এইগুলো তো আসলে সভ্যতার উন্নয়ন হতে পারে না, উত্তরণ হতে পারে না। আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমাদেরকে মনুষ্যত্ববোধ বা নীতি নৈতিকতা ভিতরে নিয়ে আসতে হবে। যুক্তিবাদ হচ্ছে যুক্তিকে যারা প্রাধান্য দেয়। রোম রচনা হচ্ছে হাস্যরসাত্মক রচনা। রেনেসাঁস মানে নবজাগরণ। শীতল যুদ্ধ মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ। সোপান অর্থ সিঁড়ি, স্থিতি অর্থ স্থিরতা। তাহলে আমাদের এগুলো পড়ার, শব্দের অর্থগুলো পড়ার কারণ হচ্ছে আমাদের যে ছোট প্রশ্ন আসছে পরীক্ষায় 10টা, 10 দুগুণে 20, সেখানে এগুলো থাকতে পারে, বা আমাদের যে বহু নির্বাচনী থাকছে সেখানে এগুলো থাকতে পারে। এই জন্য আমাদের শব্দার্থ কিন্তু ভালো করে পড়া লাগবে, কবি পরিচিতি ভালো করে পড়া লাগবে, ওনার জন্ম মৃত্যু, ওনার কিছু উল্লেখযোগ্য গ্রন্থের নাম, এগুলো পড়া লাগবে। এরপরে দেখো আমাদের এখানে প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নগুলো সভ্যতা সংকট প্রবন্ধে লেখক কী বোঝাতে চেয়েছেন আমরা এখনই এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাব। তোমরা একটু খেয়াল করতে থাকো, পেয়ে যাবো। আমি এই ক্লাসের সাথে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আজকে এই পর্যন্তই। সভ্যতার সংকট প্রবন্ধটিতে লেখক আবুল ফজলের মননশীলতার পরিচয় পাওয়া যায়। মানবজাতি জীবনের গভীরতা নিয়ে ভাববার সময় পায় না। যান্ত্রিকতা আজকের সমাজকে গ্রাস করেছে। চিন্তা ও দর্শনের জায়গা থেকে আজকের সমাজ দূরে সরে যাচ্ছে। বর্তমান সভ্যতার সবচেয়ে বড় সংকট হলো চিন্তাহীনতা। চিন্তাহীন মানুষ যান্ত্রিকতায় ডুবে গিয়ে জীবনের মূল ও মহত্বকে ভুলতে বসেছে। মনের চিন্তার দিক দিয়ে আমরা খুঁজে পাইনি কোনো নতুন সত্য। বর্তমান সভ্যতায় গভীর জীবন দর্শনের যে শূন্যতা তা দূর করতে চিন্তা ও যুক্তির চর্চা করা আবশ্যক। মানুষ সৃষ্টি সেরা জীব, মানুষেরই আছে চিন্তার জগতের বিচরণের ক্ষমতা। পশু পাখি চিন্তার পরিধি অল্প, অপরপক্ষে মানুষের চিন্তা করার ক্ষমতা অসীম। আর এই চিন্তাশীলতাই মানুষকে যুগে যুগে এগিয়ে নিয়ে গেছে।
সভ্যতার জগতে চিন্তাশীলরা এগিয়ে যায়, আর যাদের চিন্তা করার ক্ষমতা নেই তারা পিছিয়ে পড়ে। অর্থাৎ চিন্তাশীলতাই সভ্যতার প্রথম ধাপ। এজন্য লেখক বলেছেন, সভ্যতার প্রথম সোপান হলো চিন্তা। চিন্তার অভ্যাস থেকে বুদ্ধির চর্চা করা যায়। সভ্যতার সংকট প্রবন্ধে লেখক চিন্তাহীনতার সংস্কৃতিকে সভ্যতার অগ্রগতিতে এক বিরাট প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছেন। চিন্তা যুক্তির চর্চায় মানুষকে জীবজগতের অনন্য প্রাণী থেকে আলাদা করে তুলেছে। সভ্যতার অগ্রসর হতে হলে চিন্তার অগ্রসর হতে হবে। জীবনের গভীরত্ব উপলব্ধির জন্য চাই চিন্তা করার ক্ষমতা। যান্ত্রিক জীবন মানব সভ্যতাকে চিন্তার জগৎ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ফলে বোধহীন প্রজন্ম তৈরি হচ্ছে। আধুনিক সভ্যতার শোচনীয় দশার জন্য চিন্তাহীনতাকে দায়ী করেছেন লেখক। আধুনিক সভ্যতার অগ্রগতিতে চিন্তাহীনতার সংস্কৃতি এক বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এই বিষয়টি সভ্যতার সংকট প্রবন্ধটির মূল বিষয়। সভ্যতার পথে অগ্রসর হতে হলে চিন্তা ও যুক্তির চর্চা গড়ে তুলতে হবে। চিন্তা করার ক্ষমতাই মানুষকে অনন্য জীব থেকে আলাদা করেছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সভ্যতার সংকট হচ্ছে, এই সভ্যতার সংকট হওয়ার কারণ হচ্ছে আমরা এখন সব যান্ত্রিক মানবে পরিণত হয়ে গিয়েছি। আমাদের মানবতাহীন, মনুষ্যত্বহীন হয়ে পড়েছি আমরা। আমাদের কারোর সঙ্গে কারোর কোনো আন্তরিকতা নেই, ভালোবাসা নেই। আমরা যার যার কাজে শেষে ব্যস্ত থাকি, যার যার মতন শেষে আমরা জীবনযাপন করি। তো আধুনিক সভ্যতার যদি অগ্রগতি করতে হয়, তাহলে মানুষের যে চিন্তা ও যুক্তির চর্চা, এটা গড়ে তোলার একটা জায়গা দিতে হবে, এবং সেটা থেকেই মানুষ কী করবে? এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মানুষকে সৃষ্টির সেরা জীব করাই তো হয়েছে মানুষের বিবেক বুদ্ধি দিয়ে। মানুষকে তৈরিই তো করেছে আল্লাহ এই কারণে যে মানুষ সৃষ্টির সেরা জীব। তাহলে তো আমাদের যে ক্ষমতাটুকু দিয়েছে অন্য পশু পাখি বা অন্য কোনো জীবের সেই ক্ষমতাটা আল্লাহ তাআলা দেয় নাই। কিন্তু আমরা কি করি? আমরা মানুষরা সেই ক্ষমতাটা পাওয়ার পরে আমরা সেটার অপব্যবহার করি। সেটাই লেখক এই প্রবন্ধের মধ্যে সুন্দর করে আমাদের বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা এখন প্রশ্নগুলো দেখি। সভ্যতার সংকট প্রবন্ধ লেখক কি বলতে চেয়েছেন? আবুল ফজল তার প্রবন্ধ সভ্যতার সংকটে আধুনিক সভ্যতার এক গভীর নৈতিক ও সামাজিক সংকটের দিক আলোকপাত করেছেন। তিনি বলতে চেয়েছেন যে সভ্যতা যতই প্রযুক্তিগতভাবে উন্নত হোক না কেন, যদি মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং সামাজিক সুবিচার অবনমিত হয়, মানে নিচের দিকে নেমে যায়, তবেই সেই উন্নতি প্রকৃত অর্থে কোনো কাজে আসে না। প্রবন্ধের লেখক সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে যে লোভ, স্বার্থপরতা এবং অমানবিকতা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, মানুষ বস্তুগত উন্নতির পিছনে এতটাই ছুটছে যে নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। এতে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আবুল ফজল বলেন, সভ্যতার প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন আমরা আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেব। সভ্যতার সংকট থেকে উত্তরণের জন্য লেখক মানবিকতা, নৈতিক উন্নয়ন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর জোর দিয়েছেন। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই প্রশ্নতে লেখক কি বলছে, যে সভ্যতার সংকট থেকে যদি আমাদের উত্তরণ করতে হয়, তাহলে আমাদের নৈতিকতার দিকটাকে উন্নত করতে হবে। হ্যাঁ, মূল্যবোধ, নৈতিকতা এগুলো যদি না থাকে, আসলে সামাজিক সুবিচার এগুলো যদি নিচের দিকে নেমে যায়, তাহলে প্রকৃত অর্থে আসলে কিন্তু কোনো ভালো ফল আসে না, সভ্যতার ধ্বংসের দিকেই চলে যায়। তাহলে সভ্যতাকে যদি উন্নতির দিকে নিতে হয়, তাহলে মানুষের নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এগুলো ঠিক রাখতে হবে। এগুলো না ঠিক রাখলে বিশৃঙ্খলা দেখা দেবে। এটাই হচ্ছে আবুল ফজল তার প্রবন্ধের মধ্যে তুলে ধরেছে। এরপর 2 নম্বর প্রশ্ন বলতেছে, সভ্যতার প্রথম সোপান হলো চিন্তার আভাস তথা বুদ্ধির চর্চা। চিন্তার আভাস তথা বুদ্ধির চর্চা আলোচনা করা। আবুল ফজল তার প্রবন্ধ সভ্যতার সংকটে উল্লেখ করেছেন যে সভ্যতার প্রথম সোপান হলো চিন্তা। তিনি বলতে চেয়েছেন, সভ্যতার ভিত্তি গড়ে ওঠে মানুষের চিন্তা ও বুদ্ধি চর্চার মাধ্যমে। মানুষ প্রথমে চিন্তা করে, সমস্যাগুলো বিশ্লেষণ করে এবং তারপর সমাধানের পথ খুঁজে পায়। এই প্রক্রিয়ার মাধ্যমে সভ্যতার বিকাশ ঘটে। চিন্তার আভাস তথা বুদ্ধির চর্চা বলতে লেখক বোঝাতে চেয়েছেন যে সভ্যতার বিকাশের মূল শর্ত হলো স্বাধীন চিন্তাশক্তি ও সৃজনশীলতা। যখন মানুষ সমস্যাগুলোর গভীরে গিয়ে চিন্তা করতে শুরু করে এবং তাদের সমাধান করতে সচেষ্ট হয়, তখনই সভ্যতার প্রকৃত অগ্রগতি সম্ভব হয়। চিন্তাশক্তির বিকাশের ফলে বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, সাহিত্য সহ
বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার ও সৃষ্টির পথ উন্মোচিত হয়। লেখক আরও বলেন, চিন্তার অভাব এবং বুদ্ধির চর্চার ঘাটতি সভ্যতাকে পিছিয়ে দেয়। যদি সমাজে সঠিক চিন্তার অনুশীলন ও বিকাশ না ঘটে, তাহলে সমাজ ক্রমশ অবক্ষয়ের দিকে এগিয়ে যায়। সভ্যতা তখনই এগিয়ে যেতে পারে যখন মানুষের মধ্যে চিন্তা স্বাধীনতা, যুক্তি ও বুদ্ধির সঠিক চর্চা হয়। সুতরাং সভ্যতার প্রথম সোপান বা ভিত্তি হলো চিন্তা স্বাধীনতা ও বুদ্ধির চর্চা, যা সভ্যতার ক্রমবিকাশের জন্য অপরিহার্য। এরপরে আবুল ফজল তার প্রবন্ধ সভ্যতার সংকটে বলেছেন যে মানুষ আজ অতি যান্ত্রিক হয়ে পড়েছে। এর অর্থ হলো মানুষ ক্রমশ নিজের আবেগ, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ হারিয়ে প্রযুক্তি ও যন্ত্রের দাসে পরিণত হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের স্বাভাবিক মানবিক গুণাবলী কমে যাচ্ছে এবং তার জায়গায় যান্ত্রিকতা ও কৃত্রিমতা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের আশেপাশের সমাজে বিভিন্নভাবে দেখা দেয়। সভ্যতার সংকটের 3 নম্বর প্রশ্ন কি বলছে যে তোমার আশেপাশে মানুষের মধ্যে এই অতি যান্ত্রিকতার রূপটি কি তুমি দেখতে পাও? মানুষ অতি যান্ত্রিক হয়ে গিয়েছে, তুমি কি এটা দেখতে পাও? বলতেছে, আমার জীবন এবং চারিপাশের এই যান্ত্রিকতার রূপগুলো কিছুটা এভাবে আমি দেখতে পাই। সময় ও সম্পর্কে ঘাটতি হয়ে গিয়েছে। আমরা সবাই এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি যে ঘনিষ্ঠ সম্পর্কগুলো পরিবারের সদস্যদের সঙ্গেও এখন ঠিকমতো কথা হয় না। বন্ধুত্ব সব এই যান্ত্রিকতার কারণে নষ্ট হয়ে গিয়েছে। সবাই অর্থ উপার্জন এই প্রযুক্তির পিছনে ছুটে বেড়াচ্ছে। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের মানুষের সাথে আলাপ আলোচনা, আন্তরিকতা এগুলো বজায় রাখতে হবে। এগুলো কমে গেলে কি হবে? সভ্যতার কিন্তু উন্নয়ন হবে না। এরপর বলছে সামাজিক যোগাযোগের ভিন্নতা। আগে মানুষ ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে মনের কথা আদান প্রদান করতো, কিন্তু এখন মোবাইল, সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং প্রযুক্তির উপর নির্ভরতা বেড়ে গেছে। মানুষ ভার্চুয়াল জগতে নিজেদের প্রকাশ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে তাতে সম্পর্কগুলো আরও কৃত্রিম ও আশার হয়ে যাচ্ছে। তারপর বলতেছে প্রতিযোগিতা ও কর্মজীবনের চাপে নৈতিক অবনমন, মানে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি প্রতিযোগিতার কারণে, কর্মজীবনের চাপের কারণে। আমরা এতটাই সফলতা অর্জন করতে চাই যে নৈতিকতা মূল্যবোধ অনেক পিছনে ফেলে রেখে আমরা শুধু ব্যক্তিগত লাভের জন্য অসাধু উপায় অবলম্বন করে অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করে যান্ত্রিকভাবে আমরা উপরে উঠতে চাই, যেটা আমাদের প্রবন্ধের মধ্যে দেখিয়েছে। হিরোশিমা নাগাসাকিতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষের বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু তারপরে মানুষ কিভাবে এই সভ্যতাকে কি তারা মানে খারাপ দিকে পরিচালিত করে, সেটা আমরা এই প্রবন্ধের মধ্যে পেয়েছি। এরপর বলতেছে যান্ত্রিক রুটিন। আমাদের রুটিনটা আসলে জীবনের রুটিনটা যান্ত্রিক হয়ে গেছে। আমরা কি করি? সকালবেলা ঘুম থেকে উঠি, এরপর সবাই কাজে চলে যায়, আবার ঘরে আসি, এসে ঘুমায়, আবার সকালে উঠে কাজে চলে যাই। এই কাজ আর ঘুম ঘরে এসে এই কারণে আমাদের কি হচ্ছে? সৃজনশীলতা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা স্বাধীন চিন্তা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি। তাহলে আমাদের যে একটা উদাহরণ দিতে বলেছে যে তোমার আশেপাশে বা তোমার পরিবারের সাথে কি এই ধরনের কোনো কিছু হয়, তুমি দেখতে পাও? বলতেছে টেবিলে খেতে বসেও আমরা কি করি? একে অপরের সাথে কথা বলি না, সবাই নিজস্ব জগতে ডুবে থাকি। এক হাতে খাবার খাই, আর এক হাতে আমরা কি করি? মোবাইল নাড়তে থাকি। এই ধরনের যান্ত্রিক অভ্যাস আমাদের সামাজিক জীবনেও মানবিক দিকগুলো ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং মানুষের এই অতি যান্ত্রিকতার জীবনে মানবিক দিকগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং মানুষ নিজেই তার মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছে। এই যান্ত্রিকতা সমাজের নৈতিক ও আবেগীয় সংকটের সৃষ্টি করছে। তাহলে আমরা মোটামুটি 3টা প্রশ্ন সম্পর্কে জানতে পারলাম আমাদের সভ্যতার সংকটের, এবং রিডিংয়ের সময় তো তোমাদের সঙ্গে আমি মোটামুটি ফুল রিডিংটা আলোচনা না করলেও একটা ধারণা দিয়েছি রিডিং সম্পর্কে। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই এই প্রবন্ধ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আবারও নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবে। এই পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।